দর্শক বন্ধু, গর্ভাবস্থায় আমরা বিভিন্ন সমস্যা বা তার প্রতিকার নিয়ে অনেক সময় আলোচনা করি। গর্ভাবস্থায় ডায়াবেটিসের সঙ্গে কি করে মোকাবিলা করবেন কিংবা অন্যান্য উপসর্গ যদি শরীরে দেখা দেয় তাহলে গর্ভবতী মা এবং গর্ভস্থ সন্তানের কিভাবে যত্ন নেবেন, সুস্থ থাকবেন সেই নিয়ে আলোচনা করি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গর্ভাবস্থায়। গর্ভবতী মহিলারা বা গর্ভবতী মায়েরা তারা গর্ভাবস্থায় দাঁতের যত্ন কি করে নেবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খুব বেশি আলোচনা যেহেতু হয় না সেজন্য এটাকে আজকে আমরা আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছি। দর্শক বন্ধু, আপনারা যারা গর্ভবতী বা যাদের বাড়িতে কোনো গর্ভবতী মা রয়েছেন, গর্ভবতী মহিলা রয়েছেন, তাদের জন্য এই আলোচনা আশা করি যথেষ্ট কার্যকর হবে। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ গর্ভবতী মায়ের জন্য দাঁতের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই কথাটা বলছি, স্যার বাকি উত্তরটা দেবেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। দু একটা কথা বলে আমি টপিকটা শুরু করবো। সেটা হচ্ছে, আমি বলবো যে কেউ যদি প্রেগনেন্সি প্ল্যানিং করেন, তাহলে যদি কোনো তার ডেন্টাল প্রবলেম থাকে, যতটা সম্ভব প্রেগনেন্সি হওয়ার আগে ট্রিটমেন্ট করিয়ে নিন, যদি ট্রিটমেন্ট করাতে হয়। কারণ আমি বলবো প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের ট্রিটমেন্ট করতে কি কি চ্যালেঞ্জ আসে সেটা হলে বুঝতে পারবেন যে আমাদের কতখানি অসুবিধা হয় প্রেগনেন্ট অবস্থায় একজন মহিলা যদি দাঁতের সমস্যা বা ওরাল ক্যাভিটির সমস্যা নিয়ে আসে। প্রথম কথা হচ্ছে, আমরা জানি যে আমাদের ইউজুয়ালি হিউম্যান প্রেগনেন্সিকে তিনটে ট্রাইমেস্টারে ভাগ করা হয়। ফার্স্ট ট্রাইমেস্টার 3 মাস, সেকেন্ড ট্রাইমেস্টার 6 মাস, লাস্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার বিফোর ডেলিভারি। এবার প্রবলেম হচ্ছে আমাদের দাঁতের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে প্রথমে তো অসুখটা নিয়ে আসে। অসুখটা কি ট্রিটমেন্ট নিয়ে আসে সেটা ইউজুয়ালি আমি দেখেছি তিনটে প্রবলেম নিয়ে আমাদের কাছে মায়েরা আসে। একটা হচ্ছে দাঁতে ব্যথা, কেরিজ হয়ে মানে দাঁতে ক্যাভিটি এক্সপোজার হয়ে গেছে। এই কারণেই এটা বলে শুরু করলাম যে প্রেগনেন্সি প্ল্যানিং করলে আগে করুন, কারণ এটা তো এরকম হতে পারে না যে হঠাৎ করে 3 মাসের মধ্যে হয়ে যাবে। এটা কিন্তু আগে থেকে হয়েছে। আপনি যদি বোঝেন যে কোথাও খাবার আটকাচ্ছে বা কোথাও দাঁতে গর্ত আছে, এটা আগে ট্রিট করুন, কেন পরে বলছি। আরেকটা প্রবলেম হচ্ছে, যারা ধরুন একটু মানে একটু আর্লি এজে প্রেগনেন্সি হচ্ছে, মিড-20s বা আর্লি 30s, তারা আক্কেল দাঁতের প্রবলেম নিয়ে আসে। যে আক্কেল দাঁত উঠছে না, ব্যথা হচ্ছে, ফুলে আছে, ভীষণ প্রবলেম। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে মাড়ির রোগের প্রবলেম। এই মাড়ির রোগের প্রবলেমটা এর মধ্যে একটা ছোট ট্রিক আছে। ট্রিকটা কি, যে মাড়ির রোগ থাকলে তো প্রেগনেন্সি নিয়ে প্রবলেম হয়, কারণ প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে, সে নিয়ে ডিসকাশনটা আজকে করবো না। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় যেহেতু বডিতে হরমোনাল চেঞ্জ হয়, মাড়ির রোগ কিন্তু নতুন করে শুরু হতে পারে। ঠিক আছে, ইভেন একটা টিউমারের মতন, সেটাকে আমরা প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলি, বা প্রেগনেন্সি থেকে ইউপিলিউসের মতন প্রেগনেন্সি ফাইব্রোমা বলি, এরকম ফুলের টিউমারের মতন হতে পারে। এবার আমাদের চ্যালেঞ্জ কোথায়, চিকিৎসক হিসাবে আমাদের চ্যালেঞ্জ কোথায়? চিকিৎসক হিসাবে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, ফার্স্ট ট্রাইমেস্টারে যদি মহিলা আসেন আমাদের কাছে, প্রথমে তো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, যে প্রেগনেন্ট মহিলাদের এক্স রে করা খুব মুশকিল। কারণ যেহেতু এক্সট্রা বিমটা দিতে হয়, যদিও আমরা লেট শিল্ড দিই বা সমস্ত কিছু দিই, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু আমরা চট করে এক্সরে করতে পারি না, কোনো মেডিকেশনও দিতে পারি না। কেন? ফার্স্ট ট্রাইমেস্টারে তার গর্ভস্থ সন্তান শিশুটি এমব্রায়ো ফেজ থেকে আস্তে আস্তে অর্গানোজেনেসিস হচ্ছে। তো এই সময় ওষুধ বা রেডিওগ্রাফির এফেক্ট খুব খারাপ। অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে যদি এই প্রবলেম হয়, আমাদের জন্য ব্যাপারটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে ব্যথার সাধারণ একটা প্যারাসিটামল ছাড়া সাধারণত কোনো ওষুধ দেওয়া, অ্যান্টিবায়োটিক দেওয়াও খুব সেফ নয়, আমাদের খুব বেছে বেছে অ্যান্টিবায়োটিক দিতে হয়। অতএব বারবার বলছি, যদি আপনারা প্রেগনেন্সি প্ল্যানিং করেন এবং আপনার নোন ডেন্টাল ডিজিজ থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার আগে ট্রিট করে নেওয়াই ভালো। এবার চ্যালেঞ্জ হচ্ছে, আমরা কোনো রকম জিনিসটাকে পুশ করার চেষ্টা করি টিল সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার মানে 3 মাসের পরে। সেকেন্ড ট্রাইমেস্টারটা এই 3টে ট্রাইমেস্টারের মধ্যে কম্পারেটিভলি সেফেস্ট ফর ট্রিটমেন্ট। সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করতে পারি, আমরা গার্ড করে করতে পারি। কিন্তু আবার বলছি যে, যদি দাঁতের অসুখ আপনার অলরেডি থাকে, এটাকে আপনি কিছু হবে না ভেবে প্রেগনেন্সি নেওয়ার আগে এটাকে প্ল্যান করলে ভালো হয়। এবার যদি হঠাৎ করে একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়, আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে বারবার বলছি ওষুধ দেওয়া ডিফিকাল্ট, এক্সরে করা ডিফিকাল্ট, সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা প্রপার শিল্ড করে এক্সরে করতে পারি, ওষুধ দিতে পারি। থার্ড ট্রাইমেস্টারে কিন্তু আবার চ্যালেঞ্জ। কেন? থার্ড ট্রাইমেস্টারে যেহেতু উমটা বড় হয়ে যায়,
সেজন্য অলরেডি একটা অ্যাবডোমিনাল বাল্জ তৈরি হয়। সেক্ষেত্রে আমরা খুব লম্বা প্রসিজিওর করতে পারি না। কেন? কারণ যদি আমাদের ডেন্টাল প্রসিজিওর তো প্রায় শুয়ে হয়, সেক্ষেত্রে আমাদের একটা 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 ভেইন আছে, তাকে বলি ইনফিরিয়র ভেনা কাভা, যেটা আমাদের লোয়ার লিম্ব থেকে এবং অ্যাবডোমেন থেকে ব্লাডটাকে হার্টে ফেরত নিয়ে আসে। ওই বেবি ইউটেরাসটা, না গ্রেভিড ইউটেরাসটা, ওই ইনফিরিয়র ভেনা কাভার উপরে চাপ দেয়। এটার নামই ইনফিরিয়র ভেনা কেবল সিনড্রোম, এবং সেক্ষেত্রে মা কিন্তু শকে চলে যেতে পারে। অতএব এইটা খুব লং প্রসিজিওর করা আমাদের জন্য খুব মুশকিল। অতএব তার মানে বুঝতে পারছো তোমার উইন্ডোটা কত ছোট। এই 3টে ট্রাইমেস্টারের মধ্যে মাত্র সেকেন্ড ট্রাইমেস্টারটায় আমরা তবুও মোটামুটি কমফোর্টেবলি করতে পারি। ফার্স্ট এবং থার্ড ট্রাইমেস্টার আমাদের যথেষ্ট চ্যালেঞ্জিং। অতএব এবার প্রেগনেন্সি সিচুয়েশনে কি কি প্রবলেম হয় তোমাকে আমি বলছিলাম, যেহেতু প্রেগনেন্সিতে হরমোনাল ইনব্যালেন্স তো হয়ই, সেজন্য কিন্তু দাঁতে ইনফেকশন বেড়ে যায়, স্পেশালি মাড়িতে ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যায়, মাড়ি লাল হয়ে যায়, জিঞ্জিভাইটিস হয়, নামটাই প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস। এবং ওই যে বলছি একটা টিউমারের মতন গ্রোথ হতে পারে, প্রেগনেন্সি টিউমার বলে থাকে। এবং অনেক সময় দেখা গেছে এই টিউমারটা বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর নিজে থেকে রিগ্রেস করে যায়, যে ছোট সাইজটা নিজে থেকে রিগ্রেস করে যায়। কিন্তু ওই পিরিয়ডটা যে যিনি যার প্রেগনেন্সিটা আছে তার জন্য খুব চ্যালেঞ্জিং। মাড়ি থেকে রক্ত পড়ে, তারপরে ব্যথা হয়, ফুলে থাকে মাড়ি। সো আমি বারবার বলবো যে প্রেগনেন্সি যখন আপনি প্ল্যান করছেন, তখন আপনার মুখে কি আছে সেটা সম্পর্কে আপনি নাও জানেন, আপনি যে কোনো একজন ডেন্টাল সার্জনকে প্রেগনেন্সি প্ল্যানিংয়ের সময় দেখিয়ে দিন যে আমার মুখটা কি ঠিক করা দরকার আছে, কিছু আছে, বিকজ আই এম প্ল্যানিং প্রেগনেন্সি। কারণ আমরা বারবার এই কথাটা বলি যে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি কিছু হয় আমাদের পক্ষে সত্যিই খুব চ্যালেঞ্জিং। এবং অধিকাংশ সময় আমরা যখন কোনো একজন গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানের কাছে পারমিশন চাই, তারা কিন্তু আমাদেরটা পারমিট করেন না যে না, এই ট্রিটমেন্ট আপনি করতে পারবেন না। এবং সেক্ষেত্রে যদি আমাদের কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের অনেক ভেবেচিন্তে অ্যান্টিবায়োটিক দিতে হয়, এবং তার জন্য একটা আলাদা চার্ট আছে, ঠিক আছে, যে বই দেখি যে কোন অ্যান্টিবায়োটিকগুলো সেফ। এবং অকারণে অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিক দুম করে প্রেগনেন্সি পিরিয়ডে দেওয়া যায় না, তাতে যে এমব্রায়ো আছে তার ক্ষতি হয়। অতএব আমি বারবার বলছি যে যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তারা মনে রাখবেন যে প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে একবার জেনারেলাইজড হেলথ চেক আপ যেরকম করেন, সেরকম একটা ওরাল হাইজিন চেক আপ করেন, জাস্ট ওরাল হাইজিন। যদি কিছু নেই তো নেই, যদি কিছু আছে গেট ইট ট্রিটেড বিফোর ফার্স্ট ট্রাইমেস্টার। আদারওয়াইজ ওই 3 মাস কিন্তু আপনাকে ভুগতে হবে। 3 মাস কিন্তু অলমোস্ট মোস্ট অফ দি ডক্টরস উইল নট ডু এনিথিং, তারা কিন্তু করতে চাইবেন না, এবং সেটা সত্যি সত্যি সাইন্টিফিক, সেটা করা উচিত। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন আসি যে যদি কোনো গর্ভবতী মহিলার সেখানে গর্ভাবস্থায় চলাকালীন যদি রুট ক্যানেল বা দাঁত তোলার মতো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কি অ্যানাস্থেসিয়া দেওয়ার কথা আমরা জানি, সেটা কি এই সময়টা দেওয়া যায়? সেটা কি নিরাপদ, বা এই পদ্ধতিটা কিভাবে করবেন তখন আপনারা? না, সেটার জন্য আলাদা করে প্রিকশন, কারণ অ্যানাস্থেসিয়া যেগুলো আমরা দিই সেগুলো বারবার বলছি সেকেন্ড ট্রাইমেস্টার হলে সেফ, দেওয়া যেতে পারে। কিন্তু অলরেডি একজন কেয়ারিং মাদারের জন্য জিনিসটা খুব কমফোর্টেবল নয়। মানে আমাদের অনেক সময় করতে হবে তা না, করতে হয় তো, যে এই অবস্থাতেও করতে হয়, কিন্তু উইথ অ্যাডিশনাল প্রিকশন আমাদের আরও 5টা পয়েন্ট ভেবে নিয়ে ওষুধ দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আমরা লং অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না। লম্বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। যদি গ্রেভিড ইউটেরাস, খুব বড় ইউটেরাস হয়, সেক্ষেত্রে লম্বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না। ছোটো, এবার কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেখানে লং অ্যাপয়েন্টমেন্ট ডিজার্ভ করে, কিন্তু সেগুলো দেওয়া সম্ভব হয় না। অতএব নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট বেড়ে যায়। সেজন্য যদি করতে হয় নিশ্চয়ই করার প্রসিজার আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু আমাদের ট্রিটমেন্ট উইন্ডোটা বেশ ছোট, 9 মাসের মধ্যে মাত্র 3 মাসই কমফোর্টেবল ট্রিটমেন্ট করা যায়, দুদিকে 3 মাস ছেড়ে। এবং মনে রাখবে একটা কথা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার ডেলিভারিও যদি মাদার ব্রেস্ট ফিড করে, সেক্ষেত্রে আমাদের ওষুধ দেওয়ার ক্ষেত্রে অনেক রকম বিধিনিষেধ থাকে, কারণ ব্রেস্ট মিল্কে ওই ওষুধটা যাবে। অতএব যদি আমি একটা এমন ওষুধ দিই যেটায় মায়ের লুজ মোশন হচ্ছে বা এমন কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে ওইটা বেবিতেও যাচ্ছে, বিকজ দ্য বেবি ইজ গেটিং ব্রেস্ট ফিডিং, সেক্ষেত্রেও আমাদের কিন্তু বেশ প্রবলেম হয়। অতএব আমি সেটাই বলি যে যেহেতু তুমি প্রেগনেন্সি নিয়ে বললে, এটা একটা কনসার্ন। কারণ আমার আগে বহু নিজের
রিলস বা পডকাস্টে অনেকেই জিজ্ঞেস করেছেন এবং বলেছেন যে প্রেগনেন্সি নিয়ে কিছু আলোচনা করুন, প্রেগনেন্সিতে কি চ্যালেঞ্জ। আমি খুব একটা বেশি করিনি, তুমি আজকে ভালো করলে টপিকটা তুললে, কারণ আমি জানি যে আমরা ডাক্তার হিসেবে কতটা চ্যালেঞ্জিং এবং উড বি মাদার তার জন্য জিনিসটা কম্ব্যাট করা কতটা চ্যালেঞ্জিং। স্যার এখানে একটা প্রশ্ন আমাদের একজন দর্শক বন্ধু করেছিলেন যে স্কেলিং করলে কি প্রিটার্ম ডেলিভারির ঝুঁকি বেড়ে যায়? এটা জানতে চেয়েছেন এবং এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা সেটাও আপনি যদি একটু না 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 না, স্কেলিং করলে বেড়ে যায় না, উল্টো কমে যায়। কারণ বারবার বলছি যে ওরাল ইনফেকশনের ক্ষেত্রে চ্যালেঞ্জটা কোথায়? ওরাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা এই কোভিডের সময় শুনেছিলাম সাইটোকাইন স্টর্ম। ওরাল ইনফেকশন যখন হয় মাড়িতে, তখন কিন্তু আমাদের বডিতে ওভারঅল সাইটোকাইন টাইটার কম হলেও রেজ করে। এবার মুশকিলটা হচ্ছে এই সাইটোকাইনগুলো না, যে যে হরমোনটা ইউটেরাইন কন্ট্রাকশন করে বেবি ডেলিভার করায় অক্সিটোসিন, সাইটোকাইনগুলো এই অক্সিটোসিনের মতন কাজ করে। সেজন্য আর্লি ইউটেরাইন কন্ট্রাকশন হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। অতএব মাড়ির অসুখ যদি থাকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইভেন উইদিন সেকেন্ড ট্রাইমেস্টার আমাদের ট্রিট করে দিতে হয়। কারণ যদি মাড়ির অসুখ নিয়ে মাদার ডেলিভারির সময় যায়, হতে পারে অক্সিটোসিন লাইক এফেক্ট হয়ে প্রিটার্ম, স্টাডি তো আছে যে প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি হয় তাদের মাড়ির অসুখ আছে লং টার্ম। এবং এই স্টাডিটা আমাদের এখানে করা নয়, আমেরিকার মতন প্রথম বিশ্বের দেশে করা, হুইচ হ্যাজ বিন প্রুভেন। এরকমও নয় যে, কারণ আমাদের দেশে তার সঙ্গে আরও ম্যাটারনাল ম্যাল নিউট্রিশন, সোশিও ইকোনমিক কন্ডিশন, এগুলো যদি আমরা কম্বাইন্ড ফ্যাক্টর হিসেবে ধরি, সেক্ষেত্রে প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি হওয়ার পসিবিলিটি আরও বেশি দ্যান দ্য ফার্স্ট ওয়ান। ঠিক। স্যার এখানে আমরা যদি একটু গর্ভবতী মায়েদের দাঁতের যত্ন নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে যে গর্ভবতী মায়েরা দিনে কবার ব্রাশ করবেন এবং মাউথ ওয়াশ ইউজ করা বা ব্যবহার করা উচিত কিনা এই সময়? প্রথম কথা, গর্ভবতী মায়েদের আলাদা করে স্পেশাল কিছু কেয়ার নেওয়ার নেই। তারা ব্রাশ দিনে ২ বার করবে উইথ নরমাল টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ। যদি টুথব্রাশিং এ সে খুব একটা এফিশিয়েন্ট না হয়, তাহলে তার জন্য দেখতে হবে যে পাওয়ার ব্রাশ বা অন্য কিছু দেওয়া যায় কিনা। মাউথ ওয়াশ, আবার বলছি, মাউথ ওয়াশ তো প্রেসক্রিপশন মেডিকেশন, নিজে থেকে ইউজ করা যায় না। মাউথ ওয়াশ এর মধ্যে ওষুধ যেটা দিই, সামান্য হলেও সেটা বডিতে অ্যাবজর্ব হয়, যতটুকুই হোক। লোকাল ইফেক্ট হয়, কিন্তু কিছু ক্ষেত্রে হলেও অ্যাবজর্ব হয়। আমি বলবো যে এক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট প্রেগনেন্সি পিরিয়ড যত কম এই ধরনের মেডিকেশন বডিতে ইউজ করা যাবে, মাউথ ওয়াশ, যে কোনো মাউথ ওয়াশ যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। শুধুমাত্র ব্রাশ পেস্ট ২ বেলা ব্রাশ করা, অসুবিধা হলে ডাক্তারের কাছে দেখে নিন। কিন্তু নিজে নিজে উইদাউট প্রেসক্রিপশন মাউথ ওয়াশ, স্পেশালি ডিউরিং প্রেগনেন্সি, যদিও খুব স্ট্রং স্টাডি সেরকম নেই, কিন্তু যথাসম্ভব কম ওষুধ ব্যবহার করাই ভালো। সেটা হতে পারে লোকাল মেডিকেশন বা সিস্টেমিক মেডিকেশন। সেজন্য মাউথ ওয়াশ প্রেসক্রিপশন, মাউথ ওয়াশ ব্যবহার করার জন্য আমি খুব একটা এই ব্যাপারে সবাইকে উৎসাহিত করব। এখানে স্যার একটা অবধারিত প্রশ্ন আসে যে অনেক সময় এমন হয় যে গর্ভাবস্থায় দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে বা ব্যথা হচ্ছে কোনো কারণে। সে সময় অনেকে তো আমরা এমনি সময় ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাহলে গর্ভবতী মহিলা তিনি কি ব্যথার ওষুধ খেতে পারবেন? হ্যাঁ, খেতে পারবেন, বলছি তো। মোস্টলি প্যারাসিটামল, প্যারাসিটামল ইজ সেফ। কিন্তু দুম করে অন্য কোনো ব্যথার ওষুধ, কারণ আমরা ডাক্তাররা এই ক্ষেত্রে প্যারাসিটামলই লিখি অধিকাংশ সময়। দুম করে অন্য কোনো NSAIDs সেইগুলো উইদাউট প্রেসক্রিপশন খাওয়া উচিত নয়। ফার্স্ট ট্রাইমেস্টার তো একদমই নয়। সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারেও ডাক্তারবাবুকে না দেখিয়ে নিজের ইচ্ছে মতো ব্যথার ওষুধ, এক্সেপ্ট প্যারাসিটামল, প্যারাসিটামল খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খাওয়া উচিত। এবার স্যার একটু জানতে চাইবো যে মায়ের মুখে যদি কোনো সংক্রমণ থাকে বা মায়ের মুখের বা দাঁতের স্বাস্থ্য, সেটা শিশুর দাঁতের উপর কিরকম প্রভাব ফেলে? না, মায়ের মুখ থেকে শিশুর মুখের দাঁতের প্রভাবের কিন্তু আমাদের কোনো ডিরেক্ট স্টাডি নেই। যেটা স্টাডি নেই আমি সেটা তোমাকে বলতে পারবো না। কারণ মা, যেটা বলছি, মায়ের মুখে যদি ইনফেকশন থাকে ইন টার্মস অফ গাম ইনফেকশন, স্পেরোডন্টাইটিস থাকে, সেক্ষেত্রে এটা আমাদের স্টাডি, সলিড প্রুভেন স্টাডি আছে, সেটা হচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি হতে পারে। কিন্তু মায়ের মুখ থেকে ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ ওরাল ক্যাভিটি অফ আ চাইল্ড, এটার কিন্তু কোনো স্টাডি আমাদের কাছে নেই। অতএব আমার কাছে এটা এভিডেন্স দিয়ে আমি তোমাকে সেটা খুব ক্লিয়ারলি বলতে পারবো না। আচ্ছা স্যার এখানে একটা প্রশ্ন খুব আসে গর্ভবতী মায়েদের দাঁতের যত্ন নিয়ে যখন আলোচনা করছি, তখন যে গর্ভস্থ শিশু সে যখন ভূমিষ্ঠ হচ্ছে তার মুখের যত্ন বা যখন প্রথম দাঁত উঠবে তার যত্ন কিভাবে নেওয়া যায়? আচ্ছা, অনেকেরই সাধারণত ধারণা আছে যে দাঁত যখন নেই তাহলে মুখের কোনো যত্ন নেওয়ার দরকার নেই। এটা কিন্তু ভুল ধারণা। কারণ প্রথম দাঁত ওঠে মোটামুটি ৫.৫ থেকে ৬.৫ মাসের মধ্যে। এর আগেও কিন্তু মুখটা পরিষ্কার রাখতে হয়। সেটা ক্ষেত্রে মুখে তখন তো মাড়ি থাকে না, ওটাকে গাম প্যাড বলে। সেটার জন্য একটা গজ বা তুলো প্রত্যেকবার দুধ খায়, সাধারণত বাচ্চা দুধ বা ওই ন্যান টাইপেরই কিছু খায়।
ওই খাওয়ার পর জলে ভিজিয়ে এক্সট্রা জলটা চিপে মুখটার উপর বসে উড়ে যায়, এটাই ওদের জন্য যত্ন। কিন্তু দাঁত উঠলেই তাহলে কিন্তু আলাদা করে যত্ন হবে। এবার দাঁত উঠলে কিন্তু ব্রাশ করা দরকার। ব্রাশ মোটামুটি 1 বছরের পর থেকে করবে, পেস্ট ছাড়া। পেস্ট ইউজ করবে 2.5 বছর বয়স, এটা হচ্ছে গাইডলাইন। এবার ওই 6 মাস থেকে 1 বছর ওর 2 বা 4টে দাঁত উঠবে, ওটাকে ওই যেরকম গাম প্যাডটাকে পরিষ্কার হয়ে যাবে সেরকমই ভালো করে গজে পরিষ্কার গজে জল নিয়ে জলটা চিপে ওর দাঁতগুলোকে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। স্পেশালি প্রত্যেকবার, কারণ ওরা জেনারেলি দুধ খায়, দুধ কিন্তু দাঁতের জন্য সাংঘাতিক শত্রু। দুধ যদি লেগে থাকে ওটা পিএইচ ড্রপ করিয়ে ওতে, কারণ আমি অনেক বাচ্চাকে দেখেছি 2 বছর 2.5 বছরের মধ্যে সব দাঁত কালো হয়ে গেছে। এই অসুখটার নাম আছে নার্সিং বটল কেরিস। মাতে যারা দুধ মুখে নিয়ে শোয়, কোল্ড লাইট মুখে দুধের বোতল থাকে, এখন থাকে কিনা জানি না, আমাদের ছোটবেলা তো অনেকেই দুধ মুখে নিয়ে শুতো, ওই বোতল থাকলে ওই নার্সিং বটল কেরিস সব দাঁত কালো হয়ে যায়। তো এইটার বীজ কিন্তু ওই 6 মাস বয়স থেকে শুরু হয়। অতএব ওই 4টে দাঁত উঠুক, 2টো দাঁত উঠুক, একদম খুদে খুদে দাঁত, ওগুলোকেও ওই গজ, পরিষ্কার গজ জলে চুবিয়ে এক্সট্রা জলটা চিপে দাঁতগুলোকে পরিষ্কার করে দিতে হবে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে গর্ভাবস্থায় দাঁতের যত্ন কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়। একটা জিনিস মাথায় রাখবেন যে গর্ভবতী মায়ের মুখের যত্ন বা দাঁতের যত্ন কিন্তু আপনার গর্ভস্থ শিশুর ক্ষেত্রেও কিছু প্রভাব ফেলতে পারে, এবং সদ্যজাত যে শিশু তার মুখের যত্ন কিভাবে নেবেন বা তার প্রথম দাঁতের যত্ন কিভাবে নেবেন সেটাও কিন্তু স্যার আপনাদের জানালেন। কাজেই গর্ভাবস্থায় দাঁত নিয়ে সতর্ক থাকুন, সুস্থ থাকুন। কোনো সমস্যা থাকলে আগেই চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করুন, কিন্তু গর্ভাবস্থাতেও চিকিৎসা সম্ভব, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই চিকিৎসা করবেন। কোনো রকম ব্যথার ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের পর্ব এখানেই শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব।